হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান আমরা আধুনিক সমাজ ব্যবস্থায় বসবাস করতেছি। সময়ের সাথে সাথে আমাদের সকলের রুচি, বাসস্থান, পোশাক ও সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে। আগে আমাদের দেশের মানুষ সাধারণত টাকা পয়সা জমিয়ে ব্যাংকে রাখতো, কিন্তু এখন মানুষ টাকা পয়সা সঞ্চয় করে তার আগামীর দিনগুলোকে সুন্দরভাবে গড়ে তুলতে চায়। আর এই স্বপ্নগুলোকে সত্যি করার জন্য প্রথম ধাপ হচ্ছে তার বাসস্থানটাকে তার মনের মতো করে গড়ে তোলা। যার লক্ষ্যে আমাদের দেশে যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আইটি অথবা অন্যান্য ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তারা বিভিন্ন জব সেক্টরে ছড়িয়ে পড়েছে। যেমন কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, ব্রিজ অ্যান্ড কালভার্ট, মেইনটেনেন্স, ইন্ডাস্ট্রিয়াল জব অথবা আইটি সেক্টর। তো আপনি যদি ফ্রেশার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন অথবা পড়াশোনা শেষ করে আপনি চাকরি খুঁজতেছেন, তাহলে আজকের এই ভিডিওগুলো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। অথবা আপনি যদি সারা জীবন টাকা জমিয়ে এখন আপনি চিন্তা করতেছেন নতুন বাসা করবেন, তো কিভাবে কাজটা শুরু করবেন, কাকে দিয়ে কাজটা করবেন, অথবা কোন কোন জিনিসগুলো আপনার জানা উচিত, এগুলো নিয়ে যদি আপনি চিন্তায় থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি বাসার আপনাদের সাথে আছি সিভিল অ্যান্ড ট্রাভেলস এডিশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি যদি পড়াশোনা শেষ করে বিভিন্ন চাকরি সেক্টরে সিভি ড্রপ করে থাকেন, আপনার সিভি ড্রপ বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু আপনার ইন্টারভিউ কল আসতেছে না, অথবা আপনি ইন্টারভিউ ফেস করতেছেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত সাকসেসটা পাচ্ছেন না, এদিকে আপনার ফ্যামিলি প্রেশার অথবা মেন্টাল প্রেশারে আপনি ভুগতেছেন, তখন আপনার মাথায় চিন্তা আসতেই পারে যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং পড়ে আমি আসলে ঠিক করলাম না ভুল করলাম। তো আপনাদের সাথে একটা জিনিস প্রথমেই শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, ব্যাচেলর প্রোগ্রামিং ইঞ্জিনিয়ারিং এ এবং আমাদের জব সেক্টর প্র্যাকটিক্যালি এনভায়রনমেন্টে কিরকম সেই জিনিসটা আপনাদের সাথে প্রথমেই শেয়ার করতেছি। যেটা হচ্ছে আমাদের সাধারণত ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং সেক্টরে, সেটা প্রাইভেট অথবা পাবলিক যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, সেগুলো সাধারণত আমাদের প্রথম 4টা বছরের মধ্যে প্রথম 3টা বছর আমরা সাধারণত একাডেমিক কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকি। এর মধ্যে আমাদের যেমন এক্সাম, আমরা কিভাবে ভালো মার্ক পাবো, তাছাড়া আমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট এগুলো করতেই সময়টা পার হয়ে যায়, এবং সর্বশেষ বছরে আমরা সাধারণত একটা একটা নির্দিষ্ট টপিকের ওপর আমরা যেমন থিসিস করে থাকি। তো ওই থিসিসের মধ্যে আমাদের কিছু প্র্যাকটিক্যাল নলেজ আসে, কিন্তু সেটা আমাদের জন্য পর্যাপ্ত নয়, এবং ফাইনালি আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা মনে করি যে না, আমরা মনে হয় আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি এবং আমরা জব সেক্টরে আমরা এখন অনেক কিছু করতে পারবো। কিন্তু আমরা যখন বাস্তবে জব সেক্টরে চলে আসি তখনকার এনভায়রনমেন্টটা কিন্তু টোটালি আলাদা। আপনি মনে রাখবেন, আপনি যখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, সেটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল অথবা আইটি যে সাবজেক্টই পড়াশোনা করেন না কেন, আপনাকে কিন্তু লট অফ ডিফিকাল্টিস হ্যাভ টু ফেস ইন ওয়ার্ক প্লেস। আপনার প্রত্যেকটা জায়গায়, যেমন আপনি যদি কোনো কনস্ট্রাকশন সাইটে কাজ করে থাকেন, সেখানে দেখতেছেন আপনার প্ল্যান, ড্রয়িং, তাছাড়া আপনার সাইড লেআউট, আপনার ওয়ার্কাররা কিভাবে সেফটি নিয়ে কাজ করবে, অথবা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস বলুন, কিভাবে আপনি কিনবেন, কোথায় রাখবেন, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এই জিনিসগুলো আপনি যদি না জানেন, অ্যাজ এ ফ্রেশার যখন জয়েন করবেন, তখন দেখবেন আপনার ওয়ার্কাররাই কিন্তু আপনাকে গুনবে না। কেন? কারণ আপনি এটার কিছুই জানেন না। তো এই কাঙ্ক্ষিত জিনিসগুলার আপনাকে অবশ্যই আমাদের উচিত স্টুডেন্ট লাইফ থেকে বিভিন্ন সাইট গুলান দেখা, অথবা কোনো জায়গায় যেয়ে সে প্র্যাকটিক্যাল নলেজ গুলো নেওয়ার চেষ্টা করবেন। যারা আমাদের নতুন ইঞ্জিনিয়ার হিসেবে বেরোবেন তাদের জন্য একটা আমি টিপস দিয়ে গেলাম। তাছাড়া আরেকটা জিনিস আমরা দেখব, যে আমরা সাধারণত প্রথম যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা আসলে আমরা কোনো ভবন নির্মাণ করার জন্য আমরা কিভাবে জমিটা নির্বাচন করব। তো প্রথমে জমি নির্বাচন বলতে, যে আপনি যে বাসায় কাজ, যে এলাকায় অথবা যে অঞ্চলে বাসা করবেন, অথবা যে জমিটা আপনি কিনতে যাচ্ছেন, সে জিনিসটার জন্য কি কি আপনি অবশ্যই মাথায় রাখবেন। প্রথমে হচ্ছে আপনি যে জায়গায় জমিটা কিনতেছেন সে জায়গাটা কোথায়, এবং জমিটার আকার কিরকম, বৃত্তাকার, গোলাকার না ট্রায়াঙ্গুলার শেপ, এই জিনিসটা আপনার জানতে হবে। মনে রাখবেন, যখন কোনো আপনার এটা সাধারণত রেক্ট্যাঙ্গুলার শেপ হয়ে থাকে অথবা রেক্ট্যাঙ্গুলার কাছাকাছি হয়ে থাকে, সেখানে কিন্তু আপনার ড্যামারেজটা কম হয়, কিন্তু যেহেতু ট্রায়াঙ্গুলার অথবা
এর থেকেও আরো ঘিজিমিজি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার অনেক জায়গা লস হয়ে যায়। আরেকটা জিনিস, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ল্যান্ড লোকেশন। আচ্ছা, আপনি যে বাসাটায়, যে এলাকায় আপনি চিন্তা করতেছেন আপনি বাসা করবেন, সেখানে আশপাশের জমিগুলান কি রকম, অথবা আশপাশে কি কি ফ্যাসিলিটি রয়েছে, অথবা এখানে কোন সমাজ ব্যবস্থার লোক বসবাস করে, অথবা যেখানে বাসা করতেছেন এখানে আপনার বিদ্যুৎ, পানি, গ্যাস এগুলার সুবিধা আছে কিনা, এগুলো অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে। এখন সর্বোপরি একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমরা সবাই ভুল করে থাকি, যে আমরা যখন জমি কিনতে যাই সেই জমিটা ক্লিয়ারেন্স সবকিছু আছে কিনা সেটা অবশ্যই চেক দিতে হবে। তো আমরা সবাই দেখি যে জমি যখন কিনতে যাই জমিটা খারিজ আছে কিনা, শুধু এই জিনিসটা দেখি, কিন্তু আসলে জমি খারিজ করা থাকলেও আমাদের আরো কিছু জিনিস দেখা উচিত, যে আমাদের ওইখানকার মৌজা, আপনার এসএ অথবা আরএস, এই খতিয়ান গুলো সবকিছু ক্লিয়ার আছে কিনা। তো ভিউয়ার্স, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি, যদি আপনারা কোনো পৌরসভা অথবা সিটির আন্ডারে আপনারা কোনো বাসাবাড়ি করতে চান, তো আপনাদের জন্য একটা টিপস, অথবা যারা ইঞ্জিনিয়ার তাদের জন্য একটা জিনিস টিপস দিচ্ছি, সেটা অবশ্যই আপনাদেরকে পৌরসভা অনুযায়ী, পৌরসভার প্ল্যান পাস অনুযায়ী আপনাদের ডিজাইন করতে হবে। কারণ আপনি যদি পৌরসভার মধ্যে বাসা করেন তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে এবং পৌরসভার সকল নীতি আপনাকে ফলো করতে হবে। তো এই পৌরসভা যদি আপনি ড্রয়িং না করেন, ইন ফিউচার যদি ওখানে কোনো রোডস অথবা কোনো প্ল্যানিং থাকলে আপনার যদি বাসার কোনো অংশ কাটা পড়ে, তাহলে কিন্তু আপনার ভেঙে ফেলতে হবে, আপনি বাধ্য। যার কারণে আপনি উচিত পৌরসভার যে রুলগুলো রয়েছে অথবা সিটি কর্পোরেশন যে রুলগুলো রয়েছে সেই রুলগুলো ফলো করে একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করা, তাহলে আপনি কিন্তু সেফ থাকবেন, অথবা আপনি বিভিন্ন প্রবলেমে পড়ে যেতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এখন আপনাদের সাথে আমি শেয়ার করব যে আপনি কিভাবে মৌজা অথবা আপনি এসসিএ অথবা এসএ, আরএস, খতিয়ান এগুলো সব চেক দিবেন। তো আমাদের দেশে সাধারণত অতি মানে অনেক পুরানো পদ্ধতি হচ্ছে হলো সিএ পদ্ধতি, যেটা সাধারণত জমিদার আমলে হয়ে থাকতো। প্রথম পৃষ্ঠা সাধারণত যারা জমিদার তাদের নাম দেওয়া থাকে, এবং দ্বিতীয় পৃষ্ঠায় যারা হলো আপনার হলো তাদের আন্ডারে কাজ করে, যারা আমাকে শ্রমিক বলে থাকি অথবা প্রজা বলে থাকি, তাদের নামগুলো থাকবে এবং ওখানে সবকিছু উল্লেখ করা থাকবে জমির বিবরণ। তো আমাদের দেশে এই সিএ খতিয়ানটা এখন খুবই কম, অথবা এখনো কিছু কিছু জায়গায় প্রচলিত আছে, তবে এই জিনিসটা প্রচলন খুবই কম। তারপরে এখন এসএ, এই খতিয়ানটা আমাদের সাধারণত 1960 থেকে 2001 অথবা 5-এর মধ্যে এইটার খুবই চল ছিল, যেটা সাধারণত এখানে কোনো ব্রিটিশ আমল না, এখানে সাধারণত ডাইরেক্ট যে মালিকানা, সেই মালিকানার জিনিস দেওয়া থাকে এবং সাবেক যে আমাদের যে দাগ অথবা নাম্বার দেওয়া থাকে সেটা এখানে অ্যাড করে দেওয়া থাকে। তো আমাদের দেশে অনেক জায়গায় কিন্তু এই এসে চালান, আমাদের যে বলে খারিজ, এটা আমরা কিন্তু পেয়ে থাকি। তাছাড়া বর্তমান সময়ে সবচেয়ে বেশি বহুল প্রচলিত হচ্ছে হলো আরএস। এই আরএসটা হচ্ছে হলো আপনি সাধারণত ডিরেক্ট কোনো মালিকের নাম অ্যাড করা থাকে, যার কারণে কোনো ভেজাল হয় না, যে আপনার জমি ওর মধ্যে সাধারণত খতিয়ান নাম্বার, তারপরে আপনার হচ্ছে হলো যে মালিক, সবকিছু একেবারে লিপিবদ্ধ করা থাকে, এবং এটা সাধারণত 2 পেজের হয়ে থাকে। তো আমি আপনাদের সাথে কিছু পিকচার শেয়ার করছি, আপনারা এই পিকচারগুলো দেখলেন সহজেই বুঝতে পারবেন। এখন আপনার সাথে লাস্ট একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো আপনি যদি সিটি জরিপ অথবা বিআরএস, যেটা আমরা সাধারণত কোনো সিটি অথবা সিটি কর্পোরেশন অথবা আপনি কোনো যদি পৌরসভা আন্ডার থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই সিটি জরিপটা আপনাকে নিতে হবে। কারণ সিটি জরিপটা এই জন্য নিতে হবে যে আপনার জমির খাজনা এবং আপনার জমির সবকিছু ঠিক আছে কিনা এটার উপর ডিপেন্ড করে। তো আশা করি ভিউয়ার্স আপনাদেরকে এই জিনিসগুলো আমি ক্লিয়ার করে বুঝাতে পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের ভিডিওতে আমরা আলোচনা করব সয়েল টেস্ট, এবং আমরা কেন সয়েল টেস্ট করব, এবং আমরা যে যাকে কাজটা দিব তাকে কি পরীক্ষা করব, অথবা কি কি জিনিস আমাদের দেখা উচিত। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন, আর অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।